হ্যালো ফ্রেন্ড, আমজাদ খান ফেসবুক পেজ লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আমাদের কেমিস্ট্রির যে ফাউন্ডেশন কোর্সের সেশনটা শুরু করেছিলাম সেটা আবার কন্টিনিউ করছি। আমাদের অলরেডি দুটো ক্লাস আপলোড দেওয়া হয়েছে, কেমিস্ট্রি পার্ট 1 পার্ট 2। আজকে আমরা কেমিস্ট্রির পার্ট 3 পড়বো, যেখানে পরমাণুর গঠনের যে ডিটেলস অ্যানালাইসিসটা সেটা আমরা নিয়ে আসবো। পার্ট 1 এর ক্লাসে আমরা কেমিস্ট্রি সম্পর্কে ম্যাটার সম্পর্কে আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা অ্যাটম সম্পর্কে ক্লিয়ার করেছি। অ্যাটমের যে প্রাইমারি কনসেপ্ট যা যা দরকার আমাদের একটা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার জন্য তা আমরা ক্লিয়ার করেছি। এবং আজকে আমরা পার্ট 3-তে অ্যাটমের যে ডিটেলস স্ট্রাকচার রয়েছে, অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার, আইসোডায়াফার, আইসোসোমার, আইসোটোন, আইসোবার এর সম্পর্কে কনসেপ্ট পড়ব। এবং আজকে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়, ইলেকট্রন বিন্যাসের কোনটা কক্ষ আছে, উপকক্ষ, এসপিডিএফ, এস কক্ষে কটা ইলেকট্রন, পি কক্ষে কটা, ডি কক্ষে কটা, এফ কক্ষে কটা, কেমন স্ট্রাকচারে তারা সেই ইলেকট্রনগুলো থাকে, এফ কক্ষের জন্য কটা বেলুন, পি কক্ষের জন্য কটা বেলুন, ডি কক্ষের জন্য কটা বেলুন, এই টাইপে আমরা মজার ছলে পড়ব। আবার বলি যে আমাদের অলরেডি এই পেজের মধ্যেই 3টা সেশন কমপ্লিট করিয়ে দেওয়া হয়েছে। আজকে যারা নতুন এই পেজে এসেছো তারা প্রত্যেকেই যে 3টা সেশন যে কমপ্লিট করে দেওয়া আছে সেটা দেখে নেবে। আমাদের এই সেশনগুলো কন্টিনিউ হচ্ছে আপকামিং রেলওয়ের যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলোকে টার্গেট করে, নার্সিংয়ের যে এক্সাম রয়েছে সেগুলোকে টার্গেট করে, ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সামকে টার্গেট করে, এছাড়া রাজ্যের মধ্যে যে সমস্ত পুলিশের নিয়োগ হচ্ছে এবং পিএসসি দপ্তরে যে নিয়োগ হচ্ছে সেই সমস্ত এক্সামকে টার্গেট করে। যেগুলোতে সায়েন্স একটা হেভি ওয়েটেজ থাকে সেখানে এই সেশন তোমাকে অনেকটা হেল্প করবে তোমার নাম্বারটা বুস্ট আপ করতে। তাহলে সবাইকে আরেকবার জানাই স্বাগত এবং আজকের সেশন আমরা শুরু করব। আমরা আজকের সেশনে আলোচনা করব পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত ধারণা। পূর্ব ক্লাসে আমরা শুরু করেছি, যেখানে আমরা পরমাণুর গঠনের যে প্রাথমিক পর্ব সেটা সমাধান করেছি। সেখানে আমরা অ্যাটমের যে পার্টিকেলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়েছি, অ্যাটমের পার্টিকেলকে কি আবিষ্কার করেছে সেগুলো পড়েছি, অ্যাটম সম্পর্কে যে সমস্ত থিওরিগুলো রয়েছে সেগুলো পড়েছি। সেখানে যে থমসনের মডেল পড়েছি, সেখানে পাম্পুডিং মডেল পড়েছি, এছাড়া রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছি, যে তোমার ডাল্টনের পরমাণু মডেল পড়েছে, ডাল্টনের পরমাণু মডেলে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো পড়েছি, রাদারফোর্ড কি কারেকশন দিয়েছে সেগুলো পড়েছি। এছাড়া ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে তাদের অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার এটসেট্রা পড়েছি, তাদের অবস্থান সম্পর্কে পড়েছি। আজকের এই সেশনটা আমরা শুরু করব। এখানে জাস্ট প্রিভিয়াস ক্লাসের একটু হিন্টস নেব, তারপর থেকে আমরা আজকের যে টপিক থাকবে সেটা শুরু করব। তাই প্রত্যেককে তাড়াতাড়ি জয়েন করে যাও। আমরা 2 সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু করব, প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন করে যাও। দেখ, আমরা প্রিভিয়াস ইয়ারে যখন পড়লাম তখন দেখলাম যে অ্যাটম কি দ্বারা গঠিত হয় না, অ্যাটমের বাংলা অর্থ হচ্ছে কি পরমাণু। তাহলে যখন আমরা পরমাণুর গঠন দেখলাম তো পরমাণু কতগুলো পার্টিকেল বা কণা নিয়ে গঠিত হয়, তখন এখানে আমরা দেখেছিলাম যে পরমাণু 3 ধরনের কণা নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে পরমাণুর স্থায়ী কণা, একটা হচ্ছে পরমাণুর অস্থায়ী কণা, আর একটা হচ্ছে তাদের সংমিশ্রণ কণা। হলো, একটা হচ্ছে পরমাণুর স্থায়ী কণা, একটা হচ্ছে পরমাণুর অস্থায়ী কণা, আর একটা হচ্ছে কি সংমিশ্রণ কণা। একটু আমি জাস্ট প্রিভিয়াস ক্লাসের হিন্টসটা দিই, তারপরে ক্লাসগুলো শুরু করব। আচ্ছা, যখন আমরা দেখবো যে স্থায়ী কণাতে কে আছে, তো স্থায়ী কণাতে দেখেছি ইলেকট্রন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। ইলেকট্রনকে মাইনাস দিচ্ছি, প্রোটনকে প্লাস দিচ্ছি, কারণ কি ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, কিন্তু নিউট্রন আধানলেস, এ শুধুমাত্র কি থাকে, ভর থাকে। অস্থায়ী কণা কে আছে, পজিট্রন, মেসন, হয়েছে পজিট্রন, মেসন, নিউট্রিনো, পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, যা কিছু পড়বে। তাহলে অস্থায়ী কণাকে বটে পজিট্রন, মেসন আর নিউট্রিনো। নিউট্রন আবার দুটো ভাগ আছে, নিউট্রন আরেকটা ভাগ আছে কি অ্যান্টিনিউট্রিনো, হয়েছে। এর আরেকটা ভাগ আছে কি অ্যান্টিনিউট্রিনো। এছাড়া সংমিশ্রণ কণা কটা আছে, দুটো আছে, আলফা কণা আর ডয়টরিয়ান কণা। আলফা কণা আর ডয়টরিয়ান কণা, আলফা কণা আর ডয়টরিয়ান কণা। তাহলে আমরা যখন একটা অ্যাটম পড়ছি, তাহলে অ্যাটম গঠনের জন্য যে সমস্ত কণাগুলো প্রয়োজন হয় সেই কণার চারটা আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। এর ডিটেলস আমাদের প্রিভিয়াস ক্লাসে করানো আছে, যারা এই ডিটেলসটা দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসে দেখে নিতে পারো। এছাড়া স্মৃতি সায়েন্স উইং
স্মৃতি সায়েন্স উইং বলে একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে এই ক্লাসটা আপলোড দেওয়া আছে, ওটাও দেখে নেবে। এই ক্লাসের আপলোড ভিডিও যদি ইউটিউবে দেখতে চাও তাহলে স্মৃতি সায়েন্স উইং ওই যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে নেবে, সেখান থেকেও পেয়ে যাবে। চলো, তাহলে আমরা দেখছি যে পরমাণুর স্থায়ী কণাকে হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। অস্থায়ী কণা হচ্ছে পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। আর সংমিশ্রণ কণা হচ্ছে আলফা কণা, ডয়টোরিয়ান কণা। ওকে, এরপর এই এতগুলো কণার মধ্যে যখন আমরা ডিটেলস আলোচনা করব তখন কোন পার্টটা নিয়ে আলোচনা করি না, যেটা পরমাণুর স্থায়ী কণা আছে সেটাকে নিয়ে আলোচনা করি। এই যে স্থায়ী কণা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই পার্টটাকে নিয়ে আমরা কি করি, আলোচনা করি। যখন আমরা একটা পরমাণুর গঠন লক্ষ্য করেছি তখন সেখানে কি দেখেছি যে একটা পরমাণুর মধ্যে কি থাকে, দুটো কক্ষ থাকে, বা একটা পরমাণুর মধ্যে দুটো মহল থাকে। যেটা পরমাণুর ইনার সার্কেল, যেখানে পরমাণুর ক্ষুদ্র চার্জটা কি থাকে, সেন্টারাইজড থাকে বা কেন্দ্রীভূত থাকে, ওই মহলটাকে আমরা কি বললাম, নিউক্লিয়াস মহল। এই নিউক্লিয়াস মহলে কি দেখছি যে পরমাণুর দুটো স্থায়ী কণা থাকছে, একটা থাকছে প্রোটন আর একটা থাকছে নিউট্রন। তাহলে এই ভিতরের মহলটাকে কি বলা হলো, নিউক্লিয়াস মহল। ভিতরের মহলটাকে কি বলা হলো, নিউক্লিয়াস মহল। আর নিউক্লিয়াস মহলে কোন কোন দুটো পার্টিকেল আছে, একটা আছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এরপরে পরমাণুর বাইরে যে একটা অরবিটাল আছে বা কক্ষ আছে, সেখানে দেখা যাচ্ছে কি না, এই প্রোটনের সমধর্মী, প্রোটনের সম এবং বিপরীত ধর্মী, মানে প্রোটনের সমান সংখ্যক কিন্তু বিপরীত ধর্মী কি আছে, একটা কণা আছে। তাহলে প্রোটনের চার্জ হচ্ছে কি নেগেটিভ, কিন্তু প্রোটনের সমান সংখ্যক একটা কণা ঘুরছে, যেটাকে আমরা কি বলছি, ইলেকট্রন। সেই কারণে এই যে ইনার সার্কেল সেটাকে বলা হয় ইলেকট্রন মহল, আর বাইরের যে সার্কেলটা রয়েছে সেটাকে কি বলা হয়, এই ইনার সার্কেলটাকে বলা হয় নিউক্লিয়াস মহল, আর বাইরের যে সার্কেল রয়েছে সেটাকে কি বলা হয়, ইলেকট্রন মহল। এটা আমরা পড়েছি যে বাইরের সার্কেলটা কে ঘোরাঘুরি করে, ইলেকট্রন ঘোরাঘুরি করে। তাহলে সেই কারণে বাইরের সার্কেলটাকে বলা হয় ইলেকট্রন মহল। আর ভেতরে কে থাকে, প্রোটন আর নিউট্রন, যেখানে পরমাণুর সমস্ত কেন্দ্র পজিটিভ চার্জটা কেন্দ্রীভূত থাকে, এটাকে পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। তাহলে সেই জন্য এর নাম হচ্ছে কি, নিউক্লিয়াস মহল। এতটা আমাদের পড়া আছে। তারপরে আমরা দেখেছি যে প্রোটন কে আবিষ্কার করেছে, নিউট্রন কে আবিষ্কার করেছে, ইলেকট্রন কে আবিষ্কার করেছে। আমরা দেখলাম যে ইলেকট্রন আবিষ্কার কে করেছে না, ইলেকট্রন আবিষ্কার করেছে জে জে থমসন। তারপর আমরা দেখছি প্রোটন আবিষ্কার কে করেছে না, প্রোটন আবিষ্কার করেছে গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন আবিষ্কার করেছে, কিন্তু নামকরণ কে করেছে, রাদারফোর্ড হয়েছে, রাদারফোর্ড এর নামকরণ করেছে। এরপর আমরা দেখেছি নিউট্রন কে আবিষ্কার করেছে, স্যাডউইক আবিষ্কার করেছে। এই আবিষ্কার কে করেছে, স্যাডউইক আবিষ্কার করেছে। চলো, আজকে আমরা পড়ব যে পরমাণুর যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন রয়েছে সেগুলোর সংখ্যা সম্পর্কিত যে সমস্যাগুলো হয় সেই টপিকটা। আমরা আজকের বিষয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে পরমাণুর এই যে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা থেকে কি হয়, নিউট্রন সংখ্যা থেকে কি হয়, ইলেকট্রন সংখ্যা থেকে কি হয়, তার সমগ্র টপিকটা আমরা আজকে আলোচনা করব, যেগুলা থেকে পরীক্ষার হলে প্রশ্ন আসে। ঠিক, তাহলে আমরা আজকের টপিকে যাওয়ার পূর্বে আবার একবার এই টপিকটা ক্লিয়ার করছি যে পরমাণুর স্থায়ী কণা, অস্থায়ী কণা, সংমিশ্রণ কণা কার কোথায় অবস্থান সেটাও মাস্ট আমাদেরকে জানতে হবে। যে একটা পরমাণুর দুটো মহল থাকে, নিউক্লিয়াস মহলে কে থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর বাইরের ইলেকট্রন মহলে কে থাকে, ইলেকট্রন থাকে। ওকে, কেমন সংখ্যক না, কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে বাইরে সমসংখ্যক ইলেকট্রন থাকে। কেন্দ্রে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, বাইরে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। সেই কারণে পরমাণুর সমস্ত মানে সমগ্র পরমাণু যদি তুমি আধান ধরো তাহলে পরমাণু কি হয়, নিস্তড়িত। এর মধ্যে কোনো আধান থাকে না বা এটা আধান যুক্ত হয় না। কারণ কি, কেন্দ্রে প্রোটন সংখ্যা, বাইরে ইলেকট্রন সংখ্যা সর্বদা সমান হয়। আর এই দুটো পরস্পর বিপরীত ধর্মী হয়, এরা কি করে, পরমাণুর সমগ্র চার্জটাকে জিরো করে দেয়, পরমাণুকে নিউট্রালে পরিণত করে। ঠিক, চলো, নিউট্রন কণা তাহলে কি কাজ থাকে, এর কি কোনো চার্জ আছে? নিউট্রন কণার কোনো চার্জ নেই, এ শুধুমাত্র যে ভর, সে ভরটাকে প্রদানে সহায়তা করে। ক্লিয়ার? এটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের কনসেপ্ট। আজকে আমরা পড়ব যে যে বিষয়গুলো সম্পর্কে, সেই সম্পর্কে তোমরা এরপরে হেডিং করো। আজকে আমরা যে যে বিষয় সম্পর্কে পড়ব সেগুলো সম্পর্কে তোমরা হেডিং করো, এবং খুব সুন্দর রয়েছে কনসেপ্ট। প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে, সবাই হেডিং করবে এবং নোটসটাকে খুব সুন্দর করে বানাবে সবাই। ঠিক আছে, কারণ নোটস না বানালে কিন্তু পরীক্ষা হলে এক্সাম ক্র্যাক করাটা মুশকিল হয়ে যাবে প্রত্যেকের। দেখো, আজকে আমরা পড়ব অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার, হয়েছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস নাম্বার, অ্যাটমিক মাস নাম্বার,
তারপরে পড়বো আইসোটোপ, তারপরে পড়বো আইসোবার, তারপরে পড়বো আইসোটোন, তারপরে পড়বো আইসোডায়াফার, তারপরে পড়বো আইসোসোমার, এই সমগ্র টপিক গুলো সম্পর্কে আমরা পড়বো। আর এগুলো কোথা থেকে আসবে না, একটা অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন নাম্বার আর নিউট্রন নাম্বারের উপর ভর করে এগুলো সমগ্র কিছু থাকে। আজকের আমাদের যে পড়ার বিষয়, সে পড়ার বিষয় কি কি থাকছে, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোডায়াফার, আইসোসোমার, হয়েছে। এই বিষয়গুলো আজকে আমরা পড়বো। কোন জিনিসগুলোকে এটা বলা হয় না, এই সমগ্র কিছু ডিপেন্ড করে থাকবে কি অ্যাটমিক না, অ্যাটম যে গঠনের যে স্থায়ী পার্টিকেল গুলো আছে তাদের সংখ্যার উপরে, ঠিক আছে। অ্যাটম গঠনের যে স্থায়ী পার্টিকেল গুলো আছে তাদের সংখ্যার উপরে ডিপেন্ড করে থাকবে সমগ্র কিছু। তাহলে আমরা একটা অ্যাটম আঁকছি, যেহেতু আমাদের প্রধান আলোচ্য বিষয় অ্যাটম নিয়ে হচ্ছে, তাহলে আমরা অ্যাটম একটা আঁকছি। এর দুটো মহল, এটা হচ্ছে নিউক্লিয়াস মহল, এটা হচ্ছে কি ইলেকট্রন মহল। এই বাইরে কে থাকছে ইলেকট্রন থাকছে মাইনাস সাইন, ভিতরে কে থাকছে প্রোটন আর নিউট্রন, প্রোটনের মাথায় প্লাস সাইন। চলো প্রথমে পড়ছি কি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কোন বিষয়টাকে বোঝায় এটা, কোন বিষয়টাকে বোঝায় এটা, যে পারমাণবিক সংখ্যা বলতে কোন বিষয়টাকে বোঝায় না, কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস মহলে যতগুলো প্রোটন সংখ্যা থাকে, মনে থাকবে সবাই, কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস মহলে, এই যে দেখো পরমাণুর দুটো মহল, ইলেকট্রন মহলে ইলেকট্রন থাকে আর পরমাণুর নিউক্লিয়াস মহলে কে থাকে প্রোটন আর নিউট্রন থাকে। সেই কারণে বলছি কোনো পরমাণুর নিউক্লিয়াস মহলে বা কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন সংখ্যা থাকে। এরপরে প্রশ্ন হতে পারে যে প্রোটন কোথায় থাকে না, নিউক্লিয়াস মহলে থাকে পরমাণু, সেই জন্য সংখ্যাটাতেই দেখো উল্লেখ করে দেওয়া হচ্ছে যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস মহলে যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেই নাম্বারটাকে কি বলা হয়, অ্যাটমিক নাম্বার বলা হয়। মনে থাকবে সবার, কোনো একটা পরমাণুর আবার বলছি, কোনো একটা পরমাণুর যতগুলা প্রোটন সংখ্যা থাকে, কোনো একটা পরমাণুর যতগুলা প্রোটন সংখ্যা থাকে, কোনো একটা পরমাণু গঠিত হবে যতগুলা প্রোটন সংখ্যা নিয়ে, কোনো একটা পরমাণু গঠনের জন্য যতগুলা প্রোটন সংখ্যা নেওয়া হয়, কোনো একটা পরমাণু যতগুলা প্রোটন সংখ্যা দিয়ে গঠিত হয়, যাবতীয় রকমের তুমি সংজ্ঞা দিতে পারো। কিন্তু মূল হবে কি, যে ওই পরমাণুর মধ্যে কটা প্রোটন সংখ্যা আছে সেই সংখ্যাটাকে কি বলা হয়, পরমাণুর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। মনে থাকবে যে পরমাণুর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কোনটা না, ওই পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন সংখ্যা রয়েছে, যতগুলো প্রোটন সংখ্যা রয়েছে পরমাণুর, সেই সংখ্যাটাকে বলা হয় পরমাণুর পারমাণবিক নাম্বার বা অ্যাটমিক নাম্বার। হলো, তাহলে লেখো কোন একটা মৌলের নিউক্লিয়াসে বা পরমাণুর কেন্দ্রে উপস্থিত যে প্রোটন সংখ্যা হয়েছে, যে প্রোটন সংখ্যা, সেটাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। তাহলে কোন একটা পরমাণুর কেন্দ্রে যতগুলা প্রোটন সংখ্যা থাকে সেটাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। তাহলে আমি এখন একটা পরমাণু আছি, এখানে আমি দেখছি কত প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এখানে আছে কত ইলেকট্রন সংখ্যা। প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, ইলেকট্রনের চার্জ মাইনাস, ঠিক আছে। এরপর দেখো প্রোটন আছে কেন্দ্রে কটা, 7টা, নিউট্রন আছে কটা, 10টা, তাহলে বাইরে ইলেকট্রন কটা হবে। তো দেখো গঠনের সময় বলেছি যে ভিতরে যতগুলা প্রোটন সংখ্যা থাকবে বাইরে ইলেকট্রনের সংখ্যা কি থাকবে, সমান। ভিতরে যদি 7টা প্রোটন থাকে বাইরে ইলেকট্রনের সংখ্যা কত হবে, 7 হবে। তাহলে দেখো প্রোটন পারমাণবিক নাম্বার কত, যদি এখানে জিজ্ঞেস করা হয় যে এই যে অ্যাটমটা আমি আঁকলাম সেই অ্যাটমের পারমাণবিক সংখ্যা কত, তখন কি হবে না, আমরা দেখবো যে এই পরমাণুতে কটা প্রোটন সংখ্যা আছে। তাহলে দেখো যখনই আমরা দেখবো যে পরমাণুর প্রোটন সংখ্যা কত বটে 7, তাহলে এর অ্যাটমিক নাম্বার সংখ্যা কত বটে 7। ঠিক সেরকম তুমি অন্য কোন একটা পরমাণু নিতে পারো, ধরো এটাই, যেমন এর পারমাণবিক সংখ্যা কত আছে 6, এর কত হচ্ছে ধরো 10, তাহলে বাইরে ইলেকট্রন কটা থাকবে, এখানে 6টা থাকবে। কেন্দ্রে প্রোটন সংখ্যা বাইরে ইলেকট্রন সংখ্যা সর্বদা সমান থাকবে, কিন্তু দুটো চার্জ যেহেতু নেই, প্লাস বটে একটা চার্জ বটে মাইনাস। তাহলে এই যে আমি আঁকলাম পরমাণুটা, এর প্রোটন সংখ্যা কত নিয়েছি 6, তোমাকে জিজ্ঞেস করা হলো এই পরমাণুটার পারমাণবিক সংখ্যা কত, না তখন এর পারমাণবিক সংখ্যা কত হবে 6। তাহলে পারমাণবিক সংখ্যা মানে কোনো একটা পরমাণুতে যতগুলা প্রোটন সংখ্যা রয়েছে বা কোনো একটা পরমাণুর জন্য যতগুলা প্রোটন সংখ্যা নেওয়া হয়েছে সেই সংখ্যাটাকে কি বলা হয়, পরমাণুর
পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। ওকে, আশা রাখছি বোঝা গেছে। চলো নেক্সট 2 নম্বরে দেখো কি আছে। 2 নম্বর কনসেপ্ট কি আছে? অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস নাম্বার। অ্যাটমিক মাস নাম্বার এর বাংলা অর্থ কি হচ্ছে? ভর সংখ্যা। অ্যাটমিক মাস নাম্বার এর বাংলা অর্থ কি হচ্ছে? ভর সংখ্যা। কাকে বলা হয়? চলো দেখো, অ্যাটমিক মাস বা ভর সংখ্যা কাকে বলা হয় লক্ষ্য করো। অ্যাটমিক মাস বা ভর সংখ্যা বলা হয় না যখন কোনো একটা পরমাণুর কেন্দ্রে যতগুলা প্রোটন সংখ্যা যতগুলা নিউট্রন সংখ্যা রয়েছে এই দুটোর যোগফলকে, কোন একটা পরমাণুর কেন্দ্রে বা পরমাণুর নিউক্লিয়াস মহলে যতগুলা প্রোটন সংখ্যা আর যতগুলা নিউট্রন সংখ্যা রয়েছে এই দুটার যোগফলকে কি বলা হয় না ওই পরমাণুর ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে মাস নাম্বার বা ভর সংখ্যা মানে কি না পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এই দুটোর যোগফলকে কি বলা হয়? এই দুটোর যোগফলকেই বলা হয় মাস নাম্বার বা ভর সংখ্যা। এই দুটোর যোগফলকেই কি বলা হয়? মাস নাম্বার বা ভর সংখ্যা। এরপরে দেখো, আমার একটা এ পরমাণু ছিল, একটা বি পরমাণু নিয়েছিলাম। এ পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে কত? এ পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে কত? 7, নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 10। তাহলে যদি বলি যে ভর সংখ্যা কত হবে, যদি জিজ্ঞেস করি যে ভর সংখ্যা কত হবে, যারা দেখছো তারা কমেন্টে বলো। তা ভর সংখ্যা মানে কি বললাম না কোনো একটা পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন সংখ্যা যতগুলো নিউট্রন সংখ্যা দুটাকে যোগ করে দেব, তাহলে সেটা হবে তার ভর সংখ্যা। আমি একটা এ পরমাণু নিলাম যার প্রোটন সংখ্যা হচ্ছে 7, নিউট্রন সংখ্যা হচ্ছে 10, তাহলে ভর সংখ্যা কত হবে? যদি ভর সংখ্যা বার করি তাহলে দেখবো এখানে কত, প্রোটন সংখ্যা হচ্ছে 7, প্রোটন সংখ্যা হচ্ছে 7, নিউট্রন সংখ্যা হচ্ছে 10, যোগ করলে কত হবে? 17। তাহলে এটা হলো তার অ্যাটমিক মাস নাম্বার বা ভর সংখ্যা। এটা হলো তার অ্যাটমিক মাস নাম্বার, পারমাণবিক ভর সংখ্যা বা মাস নাম্বার, ভর সংখ্যা। হয়েছে? ক্লিয়ার হয়েছে? কারো কোনো কিছু ডাউট? সেরকম দেখো আমার একটা বি পরমাণু আছে, এটা তোমরা সবাই বলবে নিজেরা। এটা একটা কি আছে? বি পরমাণু আছে। বি পরমাণুর কেন্দ্রে আছে কটা? 6টা প্রোটন, বাইরে কটা আছে? 10টা নিউট্রন। সরি, পরমাণুর কেন্দ্রে কটা আছে? 6টা প্রোটন, ওর সঙ্গে কটা আছে? নিউট্রন 10টা। এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই যে পরমাণু রয়েছে তার মাস নাম্বার বা ভর সংখ্যা কত, কি করে বলবে? তখন দেখো কি করবো না এর কেন্দ্রে প্রোটন সংখ্যা প্লাস এর কেন্দ্রে নিউট্রন সংখ্যা ওই দুটোর যোগফল। তাহলে কেন্দ্রে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 10, যোগ করলে কত হবে? 6 আর 10 16। তাহলে 16 হলো কি এর প্রোটন ভর সংখ্যা, 16 হলো এর ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কনসেপ্ট ক্লিয়ার করো। পারমাণবিক সংখ্যা মানে শুধুমাত্র প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা মানে কেন্দ্রের মধ্যে যতগুলা প্রোটন সংখ্যা আছে যতগুলা নিউট্রন সংখ্যা আছে তাদের যোগফলটা। তাহলে আমি একটা পরমাণু আঁকছি, তোমরা আমাকে বলবে পারমাণবিক সংখ্যা কত, ভর সংখ্যা কত। প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। প্রোটন আছে কটা? কেন্দ্রে প্রোটন আছে 5টা, নিউট্রনের মান হচ্ছে 6, তাহলে বাইরে ইলেকট্রনও কটা থাকবে? 5টা। চলো এখান থেকে বলো এই যে পরমাণুটা আঁকলাম এটা হচ্ছে জেড একটা পরমাণু যেটা আঁকলাম, জেড একটা পরমাণু যেটা আঁকলাম, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর বাইরে ইলেকট্রন সংখ্যা আছে। তাহলে এর কটা প্রোটন আছে, কটা নিউট্রন আছে, কটা ইলেকট্রন আছে কি করে পারবো বা কি করে বলবো বলো? তাহলে প্রোটন সংখ্যা পি কটা আছে? তাহলে দেখো দেখতে পাচ্ছি 5টা প্রোটন নিয়ে গঠিত। তাহলে পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার সমান কত হবে? 5। এখানে দেখো প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কটা আছে? 5টা আর 6টা। তাহলে প্রোটন প্লাস নিউট্রন যদি করি তাহলে কত হবে না 5 প্লাস 6 সমান কত? 11। তাহলে এই 11টা কি বটে? প্রোটন প্লাস নিউট্রন। তখন এটাকে কি বলা হয়? মাস নাম্বার বা ভর সংখ্যা। মাস নাম্বার বা ভর সংখ্যা। হয়েছে ক্লিয়ার? কারো কোনো কিছু ডাউট? কারো কোনো কিছু ডাউট? ক্লিয়ার? তাহলে দেখো যখন কোন একটা পরমাণুর প্রোটন সংখ্যাকে গুনবো তখন তাকে বলবো পারমাণবিক সংখ্যা, আর যখন কোনো পরমাণুর প্রোটন আর নিউট্রন সংখ্যাকে একসঙ্গে গুনবো তখন তাকে বলা হয় ভর সংখ্যা। হয়েছে ক্লিয়ার? চলো চলো এরপর একটা পরমাণু দেওয়া আছে, ওই পরমাণু থেকে আমরা কি করে ওর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যা বার করব। আরেকটা পরমাণু দেওয়া আছে যার প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দেওয়া আছে, তার থেকে কি করে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রনের মান বার করব এটা দেখো। লক্ষ্য করো সবাই তাড়াতাড়ি।
তাহলে সেই প্রবলেমগুলোকে সলভ করার পূর্বে আমাদেরকে এইটুকু বুঝতে হবে যে অ্যাটমিক মাস, এই অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার মানে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দিয়ে যখন আমরা কোনো একটা পরমাণুকে ডিফাইন করব, ঠিক আছে, যখন কোনো একটা পরমাণুকে ডিফাইন করব তখন কিভাবে ডিফাইন করব ওকে, ঠিক। চলো সেটার এবারে গঠনটা দেখাচ্ছি। ধরো যেমন কার্বনেরই আছে বিভিন্ন ধরনের গ্রুপ, যেমন ধরো আর্গন, আর্গনের কি আছে, পারমাণবিক সংখ্যা আছে, ভর সংখ্যা আছে। তাহলে আর্গনের পারমাণবিক সংখ্যা হলো কত, 18, ভর সংখ্যা কত হলো 40, হয়েছে। আর্গনের পারমাণবিক সংখ্যা কত বটে 18, ভর সংখ্যা কত বটে 40। তাহলে একে আমরা যখন লিখবো তখন কেমন করে লিখবো, এইভাবে দেখো। তাহলে আর্গনের আমি কি বলছি যে আর্গন এ আর আর্গন এর দুটো কত, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কত 18, এর এম মাস নাম্বার কত হচ্ছে 40। তার মানে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 আর ভর সংখ্যা হচ্ছে 40। তাহলে যখন একে আমি ভর সংখ্যার পারমাণবিক সংখ্যায় ডিফাইন করব তখন কিভাবে লিখবো আর্গনের গঠনটা, তখন দেখো এইভাবে লেখা হয় আর্গন এ আর, এইখানে লেখা হয় 18, নিচে লেখা হয় পারমাণবিক সংখ্যা আর ওর মাথাটাই লেখা হয় ভর সংখ্যা। তাহলে কোন একটা পরমাণু যদি তুমি পাও যার একটা নাম্বার আছে, মাঝখানে পরমাণুর নাম আছে, উপরে কি আছে ঘুরে একটা সংখ্যা, তো নিচে যে সংখ্যাটা আছে সেটা কি বটে পারমাণবিক সংখ্যা, নিচে যে সংখ্যাটা আছে সেটা কি বটে পারমাণবিক সংখ্যা, হয়েছে। নিচে যে সংখ্যাটা আছে সেটা কি বটে পারমাণবিক সংখ্যা, উপরে যে সংখ্যাটা আছে সেটা কি বটে ভর সংখ্যা, উপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি ভর সংখ্যা। মানে এখানে কি আছে প্রোটন প্লাস নিউট্রন আছে, এইখানে কি আছে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা আছে। আর যখন এই প্রোটন সংখ্যা পাবো তখন আমরা এখান থেকে ইলেকট্রন সংখ্যাটাও পাবো, যখন প্রোটন সংখ্যা পাবো তখন ইলেকট্রন সংখ্যাটাও পাবো। কেন পাবো না, আমরা জানি কেন্দ্রে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন মহলে ইলেকট্রন সংখ্যা দুটো সর্বদা কি থাকে সমান থাকে, দুটোর মান সর্বদা কি হয় সমান হয়। তাহলে দেখো আমরা যদি এই পরমাণু থেকে বার করতে চাই যে আমার কটা প্রোটন সংখ্যা, কটা নিউট্রন সংখ্যা, কটা ইলেকট্রন সংখ্যা, তাহলে কি করে পাবো না, দেখো এ আর 18 আর 40, তাহলে নিচে যেটা আছে সেটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। তাহলে কটা প্রোটন আছে 18টা, হয়েছে 18টা প্রোটন। তাহলে আমার ইলেকট্রন সংখ্যা কটা থাকবে না, যটা প্রোটন তটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন সংখ্যা কটা হবে 18টা। এরপরে দেখো ওর ভর সংখ্যা কত, ওর ভর সংখ্যা না m প্লাস n, ভর সংখ্যা হচ্ছে কত 40, ভর সংখ্যা হচ্ছে কত 40, p প্লাস n, ভর সংখ্যা হচ্ছে 40। এই 40 18টা কি কি আছে নিউট্রন আর প্রোটন মিলে, এই 40 এর মধ্যে 18টা কি বটে প্রোটন, তাহলে নিউট্রন কটা হবে না, নিউট্রন সংখ্যা সমান 40 মাইনাস 18, 40 মাইনাস 18 বিয়োগ করে দাও, তাহলে নিউট্রন সংখ্যা কটা হবে 22টা। তাহলে কোনো একটা পরমাণুর ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা যদি দেওয়া থাকে তখন সেখান থেকে আমরা কি করব না, তার পারমাণবিক তার অ্যাটমিক নাম্বার, তার প্রোটন সংখ্যা বার করব, তার ইলেকট্রন সংখ্যা বার করব, তার নিউট্রন সংখ্যা বার করব। ঠিক আছে, যদি এটাই বুঝতে কারো অসুবিধা হলো আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, সেখান থেকে আমরা আলোচনা করব। দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত বটে 20, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত বটে 20 আর মাস নাম্বার কত বটে 40। ঠিক আছে, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, ভর সংখ্যা হচ্ছে 40। যখন লিখবো তখন কেমন করব, ক্যালসিয়াম নিচে 20 উপরে 40, নিচে পারমাণবিক সংখ্যা উপরে ভর সংখ্যা। এবারে এখান থেকে আমাকে কি করতে দিবে, প্রশ্ন দিবে যে প্রোটন সংখ্যা কটা, ইলেকট্রন সংখ্যা কটা, নিউট্রন সংখ্যা কটা। তাহলে আমরা জানি যতগুলা প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক সংখ্যা। তাহলে দেখো পারমাণবিক সংখ্যা কত বলেছি 20, তাহলে ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা কত হবে 20। ঠিক আছে, প্রোটন সংখ্যা কত হবে 20। এরপরে যদি প্রোটন সংখ্যা 20 হয় তাহলে ওর সমতুল্য ইলেকট্রন থাকবে, তাই ইলেকট্রন সংখ্যা কত হবে 20, কারণ আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে যেটা প্রোটন বাইরের সমসংখ্যক ইলেকট্রন থাকবে, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হবে 20। এবার দেখো অ্যাটমিক মাস বা ভর সংখ্যা কত হবে, ভর সংখ্যা বুঝছো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান কত বটে 40। এই 40 এর জায়গায় দেখো প্রোটন আছে 20টা, তাহলে প্রোটন প্লাস নিউট্রন সমান 40, তাহলে নিউট্রন সমান কত হবে 40 মাইনাস 20 সমান 20, তাহলে নিউট্রন সংখ্যা কটা হবে 20টা। তাহলে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে 20টা প্রোটন থাকছে, 20টা নিউট্রন থাকছে, 20টা ইলেকট্রন থাকছে। তাহলে এইভাবে আমরা কি করব, সলভ করে মানটাকে বার করতে পারবো। চলো আমি তোমাদেরকে একটা দিচ্ছি, তোমরা নিজেরা বার করো। লেখো C614, C614
কার্বনের একটা আইসোটোপ দিচ্ছি C614, C614 কার্বনের আইসোটোপ হচ্ছে এটা C614। এর বার করো তো প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কত কত আছে বার করো তো সবাই। C614 এর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বার করো তো। বার করো, প্রত্যেকে কত হবে তাড়াতাড়ি, এত লেট করলে হবে না, আমি তোমাদের কমেন্ট দেখছি। বলো C614 কত কত হবে? C614 তাড়াতাড়ি বলো, বেশিক্ষণ আমি কি থাকবো ক্যামেরা থেকে বেঁকে, তাড়াতাড়ি চলে যাবো। বলো অ্যান্সার বলো কমেন্টে। প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, বলো তাড়াতাড়ি। অনেক লেট লাগাচ্ছ। অনেক লেট হচ্ছে, তাড়াতাড়ি বলো। চলো দেখো, তাহলে যদি C614 হয় তার মানে দেখো নিচে যেটা আছে সেটা কি বলে, পারমাণবিক সংখ্যা। নিচে যেটা পারমাণবিক সংখ্যা মানে এটাই হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কটা হবে? 6টা। নিউট্রন সংখ্যা কত হবে দেখো না, 6 প্লাস n সমান কত আছে? 14। তাহলে n কত হবে না, 14 মাইনাস 6 সমান 8। তাহলে 8টা। আর আমি বলেছি কেন্দ্রে যটা প্রোটন থাকবে বাইরে ইলেকট্রন সংখ্যা সব সময় কি হবে? সমান হবে। তাহলে ইলেকট্রন সংখ্যা কটা থাকবে? 6টা। তাহলে কোনো একটা মৌলের পরমাণু থেকে তার পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো। এরপর কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দেওয়া থাকলে কিভাবে পরমাণুটাকে লেখা হয় আমরা সেটাও দেখতে পাবো। হয়েছে ক্লিয়ার? কারো কোনো কিছু ডাউট? যদি ডাউট না থাকে তাহলে বলো, তাহলে আমরা পরবর্তী কেসে এগোবো। যদি ডাউট না থাকে তাহলে আমরা এগোবো। চলো, সবার উত্তর এসে গেছে, যাই পরের কেসে যাই। তাহলে দুটো হয়ে গেল আমাদের, তাই না? আমরা কি কি পড়লাম? অ্যাটমিক নাম্বার পড়লাম, অ্যাটমিক মাস পড়লাম। এরপরে আছে কি? আইসোটোপ। আইসোটোপ কোন জিনিসটাকে বলা হয়? আইসোটোপ কোন জিনিসটাকে বলা হয় দেখো, আইসোটোপ কোন জিনিসটাকে বলা হয়? বলছে একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1, অ্যাটমিক নাম্বার 1, কিন্তু ভর সংখ্যা, মাস নাম্বার, মানে মাস নাম্বার এটা আলাদা। হয়েছে? একই মৌলের পরমাণু, হয়তো কার্বন হলে কার্বনেরই দুটো পরমাণু হবে, হাইড্রোজেন হলে হাইড্রোজেনেরই পরমাণু হবে, অক্সিজেন হলে অক্সিজেনেরই পরমাণু হবে। তাদের কি হবে? পারমাণবিক সংখ্যাটা 1 কিন্তু ওদের ভর সংখ্যাটা আলাদা। তখন ওদেরকে পরস্পরের কি বলা হবে? আইসোটোপ বলা হবে। উদাহরণ লিখলেই বুঝতে পারবে। উদাহরণ লিখছি, C612 হয়েছে, C614, C612, C614। দেখো দুটোই কার্বনের পরমাণু, প্রথমেরটাও কার্বনের পরমাণু, পরেরটাও দেখো কার্বনের পরমাণু। দেখো প্রথমেরটাই ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা 6টা, পরেরটাও দেখো পারমাণবিক সংখ্যা 6টা। আর আমাকে সংখ্যায় কি বলেছে? একই মৌলের পরমাণু, দুটাই কার্বন, যাদের অ্যাটমিক নাম্বার 1 মানে পারমাণবিক সংখ্যা 1, দেখো কার্বনের পরমাণুর সংখ্যা 6, কার্বনের পরমাণুর সংখ্যা 6, কিন্তু বলছে ভর সংখ্যা আলাদা। তাহলে দেখো প্রথমেরটা ভর সংখ্যা 12, তারপরেরটা ভর সংখ্যা 14। তাহলে ভর সংখ্যাগুলো কি এক আছে? ভর সংখ্যাগুলো এক নাই, ভর সংখ্যাগুলো কি বটে? আলাদা। তাহলে এই যে পরমাণুগুলো রয়েছে, তাহলে এই যে কার্বন মৌলের যে এই যে দুটো পরমাণু C612, C614, এদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। ঠিক সেরকম আরো দেখো, 1H1, 1H2, 1H3 হাইড্রোজেনের। সবগুলা দেখো কিসের বটে? হাইড্রোজেনের বটে।
সবার দেখো অ্যাটমিক নাম্বার কত আছে 1, সবার দেখো অ্যাটমিক নাম্বার কত আছে 1, কিন্তু ভর সংখ্যা লক্ষ্য করো, প্রথমটার ভর সংখ্যা কত আছে 1, তারপরটার ভর সংখ্যা কত আছে 2, তারপরটার ভর সংখ্যা কত আছে 3। তাহলে অ্যাটমিক নাম্বার 1, একই মৌলের পরমাণু কিন্তু ভর সংখ্যা সবার আলাদা। যদি এই ধরনের পরমাণুগুলো থাকে তখন এদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। এদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। তাহলে আইসোটোপ কোনগুলোকে বলা হয়? না, একই মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা 1, তাদেরকে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। হয়েছে? তাদেরকে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। যদি কারো বুঝতে অসুবিধা না থাকে বলো তাড়াতাড়ি, তাহলে আমি এগোবো। চলো, বোঝা গেছে সবার। নেক্সট, এই আইসোটোপের কিন্তু একাধিক ব্যবহার আছে। এই যে আইসোটোপ গুলো আছে, এই আইসোটোপের কি আছে? একাধিক ব্যবহার আছে। যেমন ফার্স্ট আমরা যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়েছিলাম তখন দেখেছিলাম যে সেখানে যে সমস্ত প্রাচীন নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলো কি জীবাশ্ম। তাহলে ওই জীবাশ্মগুলো থেকে তাদের বয়স নির্ণয় করা হয়েছে। তাহলে জীবাশ্মের বয়স নির্ণয় করতে কিসের ব্যবহার করতে হয়? আইসোটোপের ব্যবহার করতে হয়। কোন প্রসেসে? C14 টেস্ট। এই যে কার্বনের C14 আইসোটোপটা আছে, কার্বনের এই C14 আইসোটোপটাকে ব্যবহার করে ওই জীবাশ্মের বয়সটা নির্ণয় করা হয়। তাহলে 1 নম্বরে কি লিখবো? 1 নম্বরে জীবাশ্মের ব্যবহারে, আইসোটোপের ব্যবহারে কি লিখবে? জীবাশ্মের বয়স নির্ণয়। জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। হয়েছে? জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। কে ব্যবহৃত হয়? C614 এই আইসোটোপটা ব্যবহার করা হয়। হয়েছে? এই আইসোটোপটা ব্যবহার করা হয়। আর এই প্রসেসটাকে কি বলা হয়? কার্বন ডেটিং প্রসেস বলা হয়। এই প্রসেসটাকে কি বলা হয়? কার্বন ডেটিং প্রসেস বলা হয়। এই প্রসেসটাকে কি বলা হয়? কার্বন ডেটিং প্রসেস বলা হয়। কার্বন ডেটিং প্রসেস বলা হয় এই পুরো প্রসেসটাকে। হয়েছে? দ্বিতীয়ত কি করা হয়? এই যে ক্যান্সার টিউমার গলগণ্ড রোগ যেগুলো থাকে সেগুলাই ব্যবহৃত হয়। ক্যান্সারে ব্যবহৃত হয়। হয়েছে? ক্যান্সারে ব্যবহৃত হয়। তারপরে টিউমারে ব্যবহৃত হয়, আর গলগণ্ড রোগে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের আইসোটোপ। তাহলে ক্যান্সারে কে ব্যবহৃত হয়? টিউমারে কে ব্যবহৃত হয়? চলো, ক্যান্সারে ব্যবহৃত হয় কে? কোবাল্ট আইসোটোপ ব্যবহার করা হয়। ক্যান্সারে ব্যবহৃত হয় কোবাল্ট আইসোটোপ C16। হয়েছে? C16 ক্যান্সারে ব্যবহৃত হয়। টিউমারে ব্যবহার হয় কে? টিউমারে ফসফরাসের P32 এই আইসোটোপকে ব্যবহার করা হয়। আর গলগণ্ড রোগে ব্যবহার করা হয় আয়োডিন I131 এই আইসোটোপগুলোকে ব্যবহার করা হয়। তাহলে দেখো ক্যান্সারে ব্যবহৃত হয় কোন আইসোটোপ? কোবাল্ট। তারপর দেখো টিউমারে ব্যবহৃত হয় কে? P32। আর গলগণ্ডতে কি ব্যবহার করা হয়? আয়োডিন 131, আয়োডিনের 131। আয়োডিন 131 এটা গলগণ্ড রোগে ব্যবহার করা হয়। টিউমারে ব্যবহার করা হয় P32, আর ক্যান্সারে ব্যবহার করা হয় কোবাল্ট 60। এই কোশ্চেনটা WPSI এর মেনে এসেছে এই বছর। WPSI ওর মেনে এসেছে এই কোশ্চেনটা। WPSI মেন্সে এই কোশ্চেনটা এসেছে যে ক্যান্সারে ব্যবহৃত যে ইয়েটা থাকে আইসোটোপটা তার নাম কি? তো কোবাল্ট 60 কে ব্যবহার করা হয় ক্যান্সারে। হয়েছে? এছাড়া বিভিন্ন রাসায়নিক যে সমস্ত ক্রিয়াকলাপগুলো হয় তার ক্ষেত্রেও কিন্তু আইসোটোপের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া যে সমস্ত বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, রাসায়নিক যে সমস্ত কাজকর্ম করা হয় ল্যাবে, সেক্ষেত্রে একাধিক আইসোটোপ ব্যবহার করা হয়। সেখানে অক্সিজেনের আইসোটোপ ব্যবহার করা হয়, নাইট্রোজেনের আইসোটোপ ব্যবহার করা হয়, হাইড্রোজেনের আইসোটোপ ব্যবহার করা হয়। হলো? ঠিক আছে? এরপর দেখো এইখান থেকে আমি একটা উদাহরণ লিখলাম। এই দেখো প্রোটিয়াম, ডয়টোরিয়াম আর ট্রাইটোরিয়াম, এই যে তিনটা। এইখান থেকে দেখো এমন একটা আইসোটোপ আছে যে অক্সিজেনের এই যে আইসোটোপ 1H1, এটাকে কি বলা হয়? প্রোটিয়াম। এই প্রোটিয়ামটা এমন একটা মৌল, পৃথিবীর একমাত্র মৌল যার নিউট্রন সংখ্যা নাই। একমাত্র মৌল এটাই যার নিউট্রন সংখ্যা নাই। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা নোট করে নেবে যে পৃথিবীতে নিউট্রন কণাবিহীন একটা মৌলের নাম। নিউট্রন কণা বিহীন, হয়েছে? একটি পরমাণুর নাম তখন কে হবে? 1
1H1 বা প্রোটিয়াম, 1H1 বা প্রোটিয়াম। এটা পৃথিবীর একমাত্র নিউট্রনবিহীন কণা, যার কোনো নিউট্রন নাই। দেখো ওর পারমাণবিক সংখ্যা কত বটে 1, ভর সংখ্যা কত বটে 1। ভর সংখ্যা মানে কত? পারমাণবিক সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা 1, তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 0। তাহলে 1 + 0 = 1। তাহলে নিউট্রন সংখ্যার মান কত হবে? 0। তাহলে পৃথিবীর একমাত্র মৌল যার নিউট্রন সংখ্যা নাই সেটা কে বটে? প্রোটিয়াম। আর এই প্রোটিয়াম কে বটে? হাইড্রোজেনের আইসোটোপ বটে। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ? 3টা আইসোটোপ। 1H1 প্রোটিয়াম, 1H2 ডয়টেরিয়াম, 1H3 ট্রাইটেরিয়াম। চলো নেক্সট। যদি বোঝা গেছে সবাই তাহলে এতটা আমাকে বলো, আমি পরে এগোবো। তাড়াতাড়ি বোঝা যদি গেছে তো বলো সবাই যে হ্যাঁ স্যার বোঝা গেছে, তাহলে আমি পরে এগোবো। কুইক বলো, বোঝা গেছে সবার? তাহলে বলো, আমি এগোবো। একটা কমেন্ট করে দাও ওকে স্যার, তাহলে আমি এগোবো। কমেন্ট করো একটা কেউ, ওকে স্যার লেখো। চলো, পেয়ে গেছি কমেন্ট। এরপরে দেখো নেক্সট। তাহলে আমি কি কি পড়লাম দেখো হেডিংটা থেকে। হেডিং আমার ছিল আইসোটোপ, আইসোটোপ অ্যাটমিক নাম্বার ছিল, অ্যাটমিক মাস ছিল, আইসোটোপ ছিল। তাহলে আমার 3টা জিনিস কমপ্লিট হলো। এরপরে আমি যেটা পড়বো সেটা হচ্ছে কি আইসোবার। আইসোবার, আইসোবার কাকে বলবো? চলো এরপরে হেডিং করো আইসোবার। আইসোটোপ পড়ছি যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলছে কি আইসোটোপ। আর আইসোবার কোনটাকে বলবো? আইসোবার কোনটাকে বলা হবে? না, যাদের ভর সংখ্যা 1, যাদের ভর সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা আলাদা বা পারমাণবিক সংখ্যা আলাদা। পারমাণবিক সংখ্যা আলাদা হলো। আর এরা কি হবে? একই মৌলের পরমাণু হবে না, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। এরা কি হবে? ভিন্ন মৌলের পরমাণু হবে। এরা ভিন্ন মৌলের পরমাণু হবে। তাই দেখো এখান থেকে আমরা জন ডাল্টনের যে স্বীকার্যটা ছিল তাকেও ভুল প্রমাণ করলাম। জন ডাল্টন বলেছিল ভিন্ন মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হবে, কখনো এক হবে না। কিন্তু রাদারফোর্ড সেটা বললো কি যে না, ভিন্ন মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এক হবে। ঠিক আছে, আবার এক মৌলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ভিন্ন হবে। তাহলে এই যে আইসোটোপ, আইসোবার, এই দুটা কনসেপ্ট দিয়ে আমরা জন ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য মডেলটার ভুল প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো ভর সংখ্যা এক হবে, ভর সংখ্যা কি হবে? এক হবে, কিন্তু দেখো পারমাণবিক সংখ্যা কি হবে? আলাদা হবে। ভর সংখ্যা এক হবে কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা হবে। যদি এরকম কোন মৌলের পরমাণু থাকে তখন সেটাকে পরস্পরের কি বলা হবে? আইসোবার। আর এরা কিন্তু এক মৌলের পরমাণু হবে না, যেমন 1H1, 1H2, 1H3 এগুলো সবগুলা এক মৌলের পরমাণু লিখতেছিলাম। C612, C614 এক মৌলের পরমাণু লিখতেছিলাম। এখানে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হবে। লেখো যেমন 18AR40, আর্গনের দেখো 18AR40 হয়েছে। তারপর দেখো ক্যালসিয়ামের 20CA40, লক্ষ্য করলে দেখতে পাবে। দেখো উপরে যেটা থাকে সেটা কি বটে? Mn মাস নাম্বার। উপরে যেটা থাকে সেটা দেখো কি বটে? Mn মাস নাম্বার। তাহলে দেখো দুটোর এই যে ভর সংখ্যা, দুটোরই দেখো সমান বটে 40-40। দুটোরই ভর সংখ্যা কি হচ্ছে? সমান। কিন্তু দেখো ওদের পারমাণবিক সংখ্যাগুলো যদি দেখো, অ্যাটমিক নাম্বারগুলো দেখো, তো একজনের দেখো কত আছে? 18, আর একজনের দেখো কত আছে? 20। অ্যাটমিক নাম্বারগুলো যদি দেখো, পারমাণবিক সংখ্যাগুলো, একজনের আছে 18, একজনের আছে 20। তাহলে দেখো কি বলছে? পারমাণবিক সংখ্যা আলাদা হবে। তাহলে দেখো পারমাণবিক সংখ্যা আলাদা হয়েছে, পারমাণবিক সংখ্যা আলাদা হবে। দেখো পারমাণবিক সংখ্যা আলাদা হয়েছে, একজনের 18 আছে, একজনের কত আছে? 20 আছে। কিন্তু দেখো ভর সংখ্যা দুটারই সমান, কত আছে? 40-40। তাহলে এই ধরনের যখন মৌল থাকবে তখন সেগুলোকে কি বলা হবে? পরস্পরের আইসোবার। তাহলে যে দেখো 18AR40, 20CA40, আর্গন আর ক্যালসিয়াম এরা পরস্পরের কি বটে? আইসোবার। এদের পারমাণবিক সংখ্যা ভিন্ন হলেও ভর সংখ্যার মান কি হচ্ছে? সমান। চলো, যদি বোঝা গেছে বলো প্রত্যেকে, যদি বোঝা গেছে বলো, তাহলে পরে এগোবো।
চলো ঠিক আছে, বোঝা গেছে সবাই। তাহলে এরপরে এগোবো। দেখো এরপরে যেটা বলবো সেটা কি হচ্ছে আইসোটোন। আইসোটোন, ঠিক আছে, আইসোটোন। এখানে কি হবে, এখানে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যার উপরে কোনো যায় আসবে না। এখানে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যার উপরে কোনো যায় আসবে না, নিউট্রন সংখ্যার উপরে যায় আসবে। দুটা মৌলের যে দুটা পরস্পর মৌল থাকবে তাদের কি সংখ্যা, নিউট্রন সংখ্যা সমান সমান হবে। যে দুটো মৌল থাকবে এরা পরস্পর কি হবে, নিউট্রন সংখ্যা সমান সমান হবে। তাহলে আইসোটোন কখন বলবো না, যখন দুটি মৌলের কি হয়, নিউট্রন সংখ্যা, যখন দুটি মৌলের নিউট্রন সংখ্যা কি হবে, পরস্পর সমান হবে, পরস্পর সমান হবে। যখন দুটি মৌলের নিউট্রন সংখ্যা পরস্পর সমান হবে তখন তাকে কি বলা হবে, পরস্পরের আইসোটোন বলা হবে। যেমন আমি একটা কি লিখেছিলাম 1H3 হলো 1H3, আরেকটা আমরা কি লিখছি, আলফা কোন লিখেছিলাম না, 2He4 লিখেছিলাম। দেখো 1H3 2He4, এটাকে কি বলা হয়, ট্রাইটেরিয়াম, প্রোটিয়াম, ডোটেরিয়াম, ট্রাইটেরিয়াম। এটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। আর এটা দেখো কি বলে 2He4 আলফা কোনা, এটা H2 এর আইসোটোপ হচ্ছে। আর এটা কি হচ্ছে, আলফা কোনা, 2He4 এটা কি হচ্ছে, আলফা কোনা। কিন্তু একটুকু ভালো করে লক্ষ্য করো যে ইয়ার প্রোটন সংখ্যা কত বটে, 1। ইয়ার দেখো প্রোটন প্লাস নিউট্রন কত বটে, 3। তাহলে প্রোটন যদি 1 হয় তাহলে নিউট্রন সংখ্যা কত হবে না, 2। তাহলে এইখানে যদি লক্ষ্য করিস তো নিউট্রন সংখ্যা কত আছে, 2। ঠিক আছে, এটা লক্ষ্য করো, ইয়ার প্রোটন সংখ্যা কত বটে, 2। এখানে প্রোটন প্লাস নিউট্রন সমান কত আছে, 4। তাহলে 4 এর মধ্যে 2 যদি প্রোটন থাকে তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, 2 হবে। তাহলে দেখো এই যেটা প্রোটিয়াম, যেটা ট্রাইটেরিয়াম হাইড্রোজেনের আইসোটোপ, ওরও দেখো নিউট্রন সংখ্যা কত বটে, 2। যেটা আলফা কোনা 2He4, এরও দেখো নিউট্রন সংখ্যা কত বটে, 2। তাহলে এদের দেখো পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এই দুটো আলাদা আলাদা হলেও এদের দেখো নিউট্রন সংখ্যার মান সব সময় কি আছে, সমান। মানে এর মধ্যেও দুটো নিউট্রন সংখ্যা আছে, এর মধ্যেও দুটো নিউট্রন সংখ্যা আছে। আর প্রকৃতিতে এমন দুটো পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান থাকে এদেরকে পরস্পরের কি বলা হয়, আইসোটোন বলা হয়। এদেরকে পরস্পরের কি বলা হয়, আইসোটোন বলা হয়। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত এমন দুটো পরমাণু যাদের মধ্যে কি থাকে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এইগুলো যাদের মধ্যে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা আলাদা হতে পারে কিন্তু ওদের নিউট্রন সংখ্যার মান সর্বদা কি থাকবে, সমান থাকবে। যদি নিউট্রন সংখ্যার মান সর্বদা সমান থাকে তখন তাদেরকে কি বলা হয়, পরস্পরের আইসোটোন বলা হয়। মনে থাকবে। তাহলে আইসো বার আইসোটোন এতটা কমপ্লিট। তাহলে অ্যাটমিক মাস প্রথম থেকে একবার, অ্যাটমিক মাস যখন পড়বো তখন কি হবে, শুধুমাত্র প্রোটন সংখ্যা। মাস নাম্বার যখন পড়বো তখন প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হয়েছে। এরপর দেখো আইসোটোপ কাকে বলবো, একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা 1 থাকবে কিন্তু ভর সংখ্যা কি থাকবে, আলাদা থাকবে, তাকে বলছি আইসোটোপ। আইসোবার কাকে বলবো, যাদের ভর সংখ্যা কি থাকবে, 1 থাকবে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা থাকবে, তাকে বলবো আইসোবার। আর আইসোটোন কাকে বলবো, যার পারমাণবিক সংখ্যাও আলাদা, ভর সংখ্যাও আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা সব সময় কি থাকবে, সমান থাকবে, তখন সেই দুটো মৌলের পরমাণুকে পরস্পর কি বলবো, আইসোটোন। হয়েছে? আশা রাখছি বোঝা গেছে সবার। এরপরে দেখো দুটো আছে যেগুলো আমাদের একটুকু হাই লেভেলের এক্সাম দিলে আসে, সেটা হচ্ছে কি আইসো ডায়াফার, সেটা হচ্ছে কি আইসো ডায়াফার, আর একটা হচ্ছে আইসোসোমার। হয়েছে? আইসোমার, একটা হচ্ছে আইসোমার আর একটা হচ্ছে আইসো ডায়াফার। চলো দেখো, একটা হচ্ছে আইসোমার আর একটা হচ্ছে আইসো ডায়াফার। তাহলে আইসো ডায়াফার কোন জিনিসটা সেটা প্রথমে দেখো। আইসো ডায়াফার, আইসো ডায়াফার কোন জিনিসটাকে বলা হয়, বলছে এমন মৌল দুটা যাদের, বলছে এমন দুটা মৌল যাদের নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার যে পার্থক্যটা সেটা সর্বদা কি হবে, সমান হবে। যখন দুটা মৌল থাকবে
যখন দুটা মৌল থাকবে, যখন দুটা মৌল যাদের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা এদের পার্থক্যের মান সমান হবে, এদের পার্থক্যের মান সমান হবে, তখন তাদেরকে কি বলবো? আইসোডায়াফার। মানে এখানে প্রোটন সংখ্যা সমান হবে না, নিউট্রন সংখ্যা সমান হবে না, পারমাণবিক সংখ্যা সমান হবে না, ভর সংখ্যা সমান হবে না, কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে বার করব, তারপরে তাদের বিয়োগ করব, ওই বিয়োগ ফলটা কি হবে? সমান হবে। চলো আমরা যখন লিখবো উদাহরণটা তাহলেই বুঝতে পারবো। দেখো 92 ইউ 235, 92 ইউ 238, সরি 238, 92 ইউ 238 একটা গেল, 92 ইউ 238 ইউরেনিয়াম বটে না, ইউরেনিয়াম বটে। আর 90 টিএইচ 234, এটা কি বটে? থোরিয়াম। হলো 90 টিএইচ 234, এটা কি হচ্ছে? থোরিয়াম। চলো এইখান থেকে আমরা এরপরে কি করব? বার করব। দেখো প্রথমটা থেকে যদি দেখি, তাহলে এর প্রোটন সংখ্যা কটা আছে বাবু? 92টা। এর প্রোটন সংখ্যা কটা আছে? 92টা। এর অ্যাটমিক মাস, ভর সংখ্যা কত হলো? মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান কত হলো? 238। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? এখান থেকে 92 বিয়োগ দে, 2 কতই 6, 2 কতই 8, 6 8, 9 কতই 13, 4 13, 146। তাহলে দেখো প্রোটন সংখ্যা হলো কত? 92, নিউট্রন সংখ্যা 146। তাহলে প্রোটন নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা কত হবে? না 146 মাইনাস 92, তাহলে কত হবে? 4, 9 কতই 14, 5 এ 14, কটা হলো? 54টা। তাহলে প্রোটন সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যার ডিফারেন্স কত আছে? 54টা। এখানে এটা তো বার করো, এটাকেও দেখো প্রোটন সংখ্যা কটা আছে? 90টা। ভর সংখ্যা কত? না প্রোটন প্লাস নিউট্রন সমান কত হচ্ছে? 234, 234। তাহলে প্রোটন আছে কটা? 90টা। তাহলে নিউট্রন কটা হবে? না 234 থেকে 90 বিয়োগ দে, তাহলে নিউট্রন হলো কত? 4, কতই 13, 4 এ 13, 1, 144টা হলো। এরপরে দেখো নিউট্রন মাইনাস প্রোটন যদি করো, তাহলে কত হলো? 144 মাইনাস 90 সমান দেখো কত হলো? 54। তাহলে এটাই তো সংজ্ঞায় লেখা আছে যে যখন দুটা মৌল থাকবে বা যখন দুটা মৌলের পরমাণু থাকবে, যখন দুটা মৌলের পরমাণু, যখন দুটি মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা এই দুটার মানের পার্থক্যটা কি হবে? সমান হবে। তাহলে দেখো প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা মানের পার্থক্য কত? 54। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা মানের পার্থক্য কত? 54। তখন এই যে দুটা মৌল আছে এদেরকে পরস্পরের কি বলা হবে? আইসো ডায়াফার বলা হবে। তখন এই যে দুটো মৌল আছে এদেরকে পরস্পরের কি বলা হবে? আইসো ডায়াফার বলা হবে। ওকে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এখানে দেওয়া ছিল 90 টিএইচ 234, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল 90 টিএইচ 234 এর সমধর্মী নিম্নলিখিত গুলির মধ্যে কোন মৌলের পরমাণু? তাহলে তোমাকে দেখতে হবে যে 90 টিএইচ 234 এটার আইসোমার, এটার আইসোডায়াফার কোনটা হচ্ছে? না 92 ইউ 238, 92 ইউ 238। এর প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার পার্থক্যের সঙ্গে ইউরেনিয়াম যে মৌলটা আছে তার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার পার্থক্যের মানটা সর্বদা কি হয়? সমান হয়। ওকে, আরেকটা যেটা রইলো আইসোমার, ওটা কি হচ্ছে? টি হাফ, অর্ধায়ু। টি হাফ অর্ধায়ুর কনসেপ্টে কাজ করে। তো তোমাদেরকে অর্ধায়ুর কনসেপ্টটা এখন যদি বলে দিই তো খুব একটা বেশি বুঝতে পারবে না, বা ওটা থেকে আমি এখনো কোশ্চানও দেখি নাই যে একটা টি হাফের মানে সবকিছু ঠিক থাকবে, যে আলাদা হলো পারমাণবিক সংখ্যা আলাদা হবে, ভর সংখ্যা আলাদা হবে, কিন্তু তাদের যে টি হাফ অর্ধায়ুর মানগুলা কি হবে? আলাদা আলাদা হবে। বা সরি, টি হাফ মান কি হবে? অর্ধায়ুর মানটা এক হবে। আইসোমার মানে কি দেখা দিচ্ছি, দেখো আইসোমার মানে কি হবে জানো? আইসোমার মানে এর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা আলাদা আলাদা হবে, এটমিক নাম্বার মাস নাম্বার এগুলো আলাদা আলাদা হবে, কিন্তু প্রত্যেকটা ধাতুর একটা স্থায়িত্ব কাল আছে, যেটাকে কি বলা হয়? টি হাফ বা অর্ধায়ু। ওই অর্ধায়ুর কালটা কি হবে? ডিফারেন্স হবে। তখন তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোমার বলা হয়। ঠিক আছে, তখন তাদেরকে কি বলা হয়? পরস্পরের আইসোমার বলা হয়। তাহলে আজকের আলোচ্য বিষয়ে তোমরা কি কি পড়লে? হেডিং দেখো, অ্যাটমিক নাম্বার পড়লে, অ্যাটমিক মাস পড়লে, আইসোটোপ পড়লে, আইসোবার পড়লে, আইসোটোন, আইসো ডায়াফার, আইসোসোমার।
কি কি পড়ছো না অ্যাটমিক মাস কোন মাস নাম্বার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কোন একটা মৌলের প্রোটন সংখ্যা, মাস নাম্বার বা ভর সংখ্যা মৌলের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা, আইসোটোপ কোনটাকে বলা হয় একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা এক ভর সংখ্যা আলাদা, আইসোবার কাকে বলা হয় একই বা ভিন্ন মৌলের পরমাণু হবে দুটা ভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা এক, আইসোটোন কাকে বলছি ভিন্ন মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা এক তাদেরকে আইসোটোন, আইসোডায়াফার কাকে বলা হচ্ছে না যে সমস্ত মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার পার্থক্যের মানটা এক তাদেরকে বলা হচ্ছে কি আইসোডায়াফার, আর আইসোমার কাকে বলা হচ্ছে না যাদের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ভিন্ন হলেও তাদের ভিন্ন হলেও তাদের যে অর্ধায়ু টি হাফ এই অর্ধায়ুর মান কি হবে সর্বদা এক, তখন তাদেরকে বলা হবে আইসোমার। হলো, চলো ক্লিয়ার হয়েছে। বা তুমি আইসোমারটাকে আর এইভাবে বলতে পারো যে যাদের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা একই হবে কিন্তু ওদের তেজস্ক্রিয় ধর্মের মধ্যে পৃথক থাকবে, লিখে রাখতে পারো। এটা লিখে রাখো আইসোমারটা তুমি উল্টো দিক থেকে এভাবে বলো যে আইসোমার মানে কি যাদের তেজস্ক্রিয় ধর্মটা তাদের তেজস্ক্রিয় ধর্ম কি হবে আলাদা আলাদা। এই যে দুটা মৌল আছে এ আর বি, এ আর বি এর মাস নাম্বার এরও মাস নাম্বার এর অ্যাটমিক নাম্বার এরও অ্যাটমিক নাম্বার এই দুটো কি হবে সেম, ঠিক আছে দুটোই কি হবে সেম কিন্তু এদের যে ধর্মটা এদের যে তেজস্ক্রিয় ধর্মটা আছে এই তেজস্ক্রিয় ধর্মটা কি হবে আলাদা, তখন সেটাকে কি বলা হবে আইসোমার বলা হবে। তাহলে এমন দুটো ধাতু যাদের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা এক যাদের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা এক কিন্তু তাদের তেজস্ক্রিয় ধর্ম আলাদা সেটাকে কি বলা হবে আইসোমার বলা হবে। এটাই হচ্ছে কারেক্ট সংখ্যা। আমি যেটা আগে বলতেছিলাম সেটা হচ্ছে ভুল, আমি যেটা আগে বলতেছিলাম সেটা একটু ভুল হতেছিল, এটা কারেক্ট সংজ্ঞা। আইসোমারটা কি লিখবে না এমন দুটো পরমাণু যাদের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা এক কিন্তু তাদের তেজস্ক্রিয় ধর্মের মধ্যে পৃথকতা দেখা যাবে তখন তাদেরকে পরস্পরের কি বলা হবে আইসোমার বলা হবে। তবে এটা পড়ে নাই অত এক্সামে, যেগুলো পড়ে সেগুলো লিখে দিলাম, নোটসও লিখে দিলাম, বুঝিয়েও দিলাম কোন কোন জায়গা থেকে কেমন ভাবে প্রশ্ন আসে। এই পুরোটাকে রেডি করবে সবাই এবং যে নোটসটা লিখেছ সেই নোটসটাকে ভালো করে পড়বে। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো প্র্যাকটিসের টাকাটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকে চোখ রাখবে, প্রতিদিন 11টার সময় আমরা আমাদের এই ফেসবুক পেজে লাইভ সেশন রান করছি। এখানে সায়েন্সের ফাউন্ডেশন কোর্স আনা হচ্ছে যেটা ইউটিউবের মধ্যে যেটা ফেসবুকের মধ্যে সর্বপ্রথম। সমগ্র ওয়েস্ট বেঙ্গলে ফেসবুকের মধ্যে এখনো কোনো সায়েন্সের ফাউন্ডেশন কোর্স আসেনি, আমাদের মধ্যে প্রথম রান করা হচ্ছে। প্রত্যেকে সাপোর্ট করবে সেশনটিকে এবং পরবর্তী ক্লাস যেখানে আমরা ইলেকট্রন বিন্যাসটা পড়বো সেটা আগামী কালকে। তাই ততক্ষণে সবাই ভালো থাকবে। এরপর আবার বলছি আমাদের পুরুলিয়া গুরুকুল ইউটিউব চ্যানেলে আজকে বিকেল 4টা থেকে খুব সুন্দর ম্যাথের সেশন রান করা হবে, প্রত্যেকে সেখানে জয়েন করবে। আমাদের যে সমস্ত কোর্সগুলো চলছে সেগুলো হচ্ছে রেলওয়ের এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এএপি, টেকনিশিয়ান, রেলওয়ের সামগ্রিক জন্য একটা ব্যাচ চলছে, সঙ্গে জিএনএম নার্সিংয়ের একটা স্পেশাল ব্যাচ চলছে, বিএসসি নার্সিং ইনক্লুড রয়েছে তাতে। কেপি কনস্টেবল মেন্সের ব্যাচ চলছে, ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ আগামীতে আসবে এবং এসএসসির জন্য যে সমস্ত ব্যাচগুলো আছে তার একটা কম্বাইন্ড কোর্স চলছে। এসএসসি জিডি স্পেশাল সায়েন্স এবং হিন্দির জন্য একটা ব্যাচ চলছে। তাই প্রত্যেকে আমাদের যে কন্টিনিউ ব্যাচগুলো চলছে সেগুলোতে যোগদান করবে। আজকের সেশন এখানেই সমাপ্ত করছি। যারা জুড়ে থাকলে তাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।